গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 9 সিবিএসসি বোর্ড সিলেবাসে আটি ভেপু উপন্যাসের বাঁশবাগানে মাছ এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আটির ভেপু উপন্যাসের 16 নম্বর অধ্যায় এটি। অলরেডি 15 নম্বর অধ্যায় অবধি আমার চ্যানেলে এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করা আছে। যারা নতুন দেখছো ভিডিও, তারা আগের ভিডিও স্ক্রল করে দেখে নিও, সেখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এক্সপ্লেন করে দেওয়া আছে। শুধুমাত্র রেলপথ অধ্যায়টা এক্সপ্লেন করা নেই, তার কারণ অত বড় অধ্যায়টা আমি একটা ভিডিওর মধ্যে আনতে পারিনি। তবে রেলপথ অধ্যায়ও আমি এক্সপ্লেন করে দেবো, যেটা হচ্ছে সংক্ষিপ্তকারে। জাস্ট জিসটা আমি একটু আলোচনা করে দেবো তোমাদের সাথে, ওই ভিডিওর পরে করে দেবো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাঁশবাগানে মাছ। এটা হচ্ছে আটির ভেপু উপন্যাসের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায়টার মধ্যে প্রচুর বেদনা জড়িয়ে রয়েছে, প্রচুর কষ্টের কথা রয়েছে, আর কি রয়েছে, দুর্গার চিরকালের মতো নিশ্চিন্দিপুর ছেড়ে যাওয়ার কথা, অর্থাৎ দুর্গার মৃত্যুর কথা রয়েছে এই অধ্যায়ে। তাই এই অধ্যায়টা আমাদের কাছে খুবই বেদনার একটা ঢেউ নিয়ে আসবে। তাই ক্লাসটা আমি শুরু করছি। আমি আশা রাখবো তোমরা প্রথম থেকে শেষ অবধি ক্লাসে থাকবে এবং এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি আলোচনা করতে করতে তোমাদেরকে বলে দেব। প্রতিবারের মতো আবারও বলবো, যারা আমার চ্যানেলটা ফলো করো, যারা আমাকে ভালোবাসো, তারা এভাবেই আমার পাশে থাকো, আমার ভিডিওগুলো শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পড়াশোনায়। সবাই একটু ভালো করে দেখো। বাঁশবাগানের মাছ লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আটি ভেপু উপন্যাসের 16 নম্বর অধ্যায়। দেখো, এই উপন্যাসে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ফার্স্টেই বলছি, বৃষ্টির বিরাম নাই, একটু থামে, আবার এমনই জোরে আসে যে বৃষ্টির ছাটো চারিধার ধোয়া ধোয়া। হরিহর মোটে 5 টাকা পাঠাইয়াছিল, তাহার পর আর পত্রও নাই, টাকাও নাই। সেও অনেক দিন হইয়া গেল। রোজ সকালে উঠিয়া সর্বজয়া ভাবে আজ ঠিক খবর আসিবে। ছেলেকে বলে, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাস নে, ডাক বাক্সটার কাছে বসে থাকবি, পিয়ন যেমন আসবে আর অমনি জিজ্ঞাসা করবি। অপু বলে, বা আমি বুঝি বসে থাকি নে, কালও তো এলো পটুদের চিঠি, জিজ্ঞেস করে এসো পটুকে, আমি থাকি রে বই কি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি হরিহর বাড়িতে নেই, অনেক দিন হরিহর বাড়িতে আসে না, যেটা আমরা খয়ের ভেজা কালী অধ্যায়ও দেখে এসেছি। লাস্ট হরিহর 5 টাকা পাঠিয়েছিল, তারপরে হরিহর কোনো টাকা পয়সা বাড়িতে পাঠাচ্ছে না, কোনো চিঠিও বাড়িতে পাঠাচ্ছে না। আর প্রকৃতির অবস্থা খুবই খারাপ এবং অবিরাম বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টির বিরাম নেই, ঠিক আছে, তার সাথে ঝড়ও রয়েছে। এবারে সর্বজয়া ভাবছে, প্রতিদিনই ভাবে একটা না একটা ভালো খবর আসবে, হয়তো আজকে হরিহরের কোনো চিঠি এলো বা টাকা এলো, এরকম কিছু ভাবে। তাই সে অপুকে বলে, তুই খেলে খেলে বেড়াস দেখতে পাস নি, এই লাইনটা আন্ডারলাইন করো, তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাস নি। কে কাকে কখন এমন কথা বলেছিল? অর্থাৎ সর্বজয়া অপুকে এই কথাটা বলেছিল কেন? কারণ অনেক দিন ধরে হরিহর কোনো চিঠি পাঠায় না। সর্বজয়া প্রতিদিনই ভাবে আজকে হয়তো কোনো ভালো খবর আসবে, তাই অপুকে বলে হয়তো চিঠি এসে রয়ে গেছে, তুই দেখতে পাসনি। তাই ডাক বাক্সটার কাছে গিয়ে বসে থাকতে বলে, পিয়ন আসলেই জিজ্ঞেস করার কথা বলে। অপু বলে, আমি তো বসেই থাকি, পটুকে জিজ্ঞেস করো কালকে পটুদের বাড়িতে চিঠি এলো, আমি বুঝি বসে থাকি না। এই কথোপকথন এখানে চলছে। এখান থেকে একটাই প্রশ্ন আসতে পারে যে তুই খেলে খেলে বেড়াস বলে দেখতে পাসনি, এই লাইনটা তুলে একটা কোশ্চেন দেয়, কে কাকে কখন এমন কথা বলেছিল, উত্তরে উদ্দিষ্ট ব্যক্তি কী জবাব দিয়েছিল, মানে অপু কী কথা বলেছিল, এটা লিখতে পারবে সবাই। তাই নেক্সট, বর্ষা রীতিমতো নামিয়াছে,
অপু মায়ের কথায় ঠায় রায়দের চণ্ডীমণ্ডপে পিয়নের প্রত্যাশায় বসিয়া থাকে। আকাশের ডাককে সে বড় ভয় করে। বিদ্যুৎ চমকাইলে মনে মনে ভাবে, দেবতা কীরকম নল পাচ্ছে দেখছো। এইবার ঠিক ডাকবে। পরে সে চোখ বুজিয়া কানে আঙুল দিয়া থাকে। বাড়িতে ফিরিয়া দেখে মা ও দিদি সারা বিকেল ভিজিতে ভিজিতে রাশিকৃত কচু শাক তুলিয়া রান্নাঘরের দাওয়ায় জড়ো করিতাছে। অর্থাৎ বিদ্যুৎ চমকালে অপু কী করে, এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে। আরেকটা কোশ্চেন হতে পারে, অপু চণ্ডীমণ্ডপ থেকে বাড়ি ফিরে কি দেখতে পায়? মা ও দিদি রাশিকৃত কি তুলে, কচুর শাক তুলে এগুলো দাওয়ায় জড়ো করছে। অপু বলে, কোথা থেকে আনলে মা? উফ কত। দুর্গা হাসিয়া বলে, কত? তোর তো বসে বসে বড় সুবিধে। ওই ওদের ডোবার জামতলা থেকে। এই এতটা, এক হাঁটু জল, যা দেখি। অর্থাৎ দুর্গা কোথা থেকে কচুর শাক নিয়ে এসছে বলে অপুকে জানায়, ওই ওদের জামতলা থেকে, মানে জামতলা থেকে নিয়ে এসছে, ডোবার জামতলা থেকে, এটা মনে রাখবে। সকালে ঘাটে গিয়া নাপিত বউয়ের সঙ্গে দেখা হয়। কার দেখা হয়? এখানে সর্বজয়ার দেখা হয়। সর্বজয়া কাপড়ের ভিতর হইতে কাঁসার একখানা রেকাবি বাহির করিয়া বলে, এই দেখো জিনিসখানা খুব ভালো। ভরণ না, কিছু না, ফুল কাঁসা। তুমি বলেছিলে তাই বলি, যাই নিয়ে। এ যে সে জিনিস নয়, এ আমার বিয়ের দান। এখন এ জিনিস আর মেলে না। লাইনটা আন্ডারলাইন করো। এখন এ জিনিস আর মেলে না। কে কাকে কখন এমন কথা বলেছিল? অর্থাৎ ঘাটে নাপিত বউয়ের কাছে সর্বজয়া তার বিয়ের দান কাঁসার রেকাবি নিয়ে গিয়েছিল বিক্রি করার জন্য। অর্থাৎ সংসার চলছে না, ঘরে টাকা পয়সা নেই, ছেলে মেয়েকে খেতে দিতে হবে, সেই চিন্তা করে সর্বজয়া তার বিয়ের দান বিক্রি করেছে নাপিত বউয়ের কাছে। এবং সেটা বিক্রি করার জন্য সেই কাঁসার রেকাবি সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলেছে। এ যে সে জিনিস নয়, এখন এ জিনিস আর পাওয়া যায় না, এ আমার বিয়ের দান। অনেক দর দস্তুর পর নাপিত বউ নগদ একটা আদুলি দিয়া রেকাবিখানা কাপড়ের মধ্যে লুকাইয়া লয়। কাউকে যেন না প্রকাশ করে সর্বজয়া এই অনুরোধ বারবার করে। এই লাইনটা আন্ডারলাইন করো। কাউকে যেন না প্রকাশ করে সর্বজয়া এই অনুরোধ বারবার করে। সর্বজয়া কাকে কোন অনুরোধ করেছিল? সর্বজয়া নাপিত বউয়ের কাছে তার বিয়ের দান কাঁসার রেকাবিটা বিক্রি করেছিল। বিয়ের দান বিক্রি করাটা লোকসমাজে ভালো চোখে লোকে দেখে না, ঠিক আছে? এইটা যাতে গ্রামের কারোর কাছে প্রকাশ না করে, গ্রামের কোনো লোক জানতে না পারে, সেই জন্য নাপিত বউকে সর্বজয়া বারবার অনুরোধ করেছিল। দুই একদিনে ঘনীভূত বর্ষা নামিল। হু হু পুবে হাওয়া, খানা ডোবা সব থই থই করিতেছে। পথে ঘাটে হাঁটু জল। দিন রাত শোষো, বাঁশবনে ঝাড় বাঁধে, বাঁশের মাথা মাটিতে লুটাইয়া পড়ে। 4-5 দিন সমানভাবে কাটিল, কেবল ঝড়ের শব্দ আর অবিশ্রান্ত ধারাবর্ষণ। এই লাইনটা আন্ডারলাইন করো, যে 4-5 দিন সমানভাবে কাটিল। 4-5 দিন কীভাবে কেটেছিল, এই যে ঝড়ের এই সেটা লিখতে লাগবে। বৃষ্টি আর ঝড়ের যে বর্ণনাটা আছে এখান থেকে লিখতে হবে আনসারটা, ঠিক আছে? অপু দাওয়ায় উঠিয়া তাড়াতাড়ি ভিজা মাথা মুছিতে মুছিতে বলিল, আমাদের বাসতলায় জল এসেছে দিদি, দেখবি? দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল। কেন দুর্গা কাঁথা মুড়ি দিয়ে শুয়েছিল? কারণ দুর্গার জ্বর এসেছিল। দুর্গা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিল। না উঠিয়া বলিল, কতখানি জল এসেছে রে? অপু বলে, তোর জ্বর সারলে কাল দেখে আসিস, তেঁতুলতলার পথে হাঁটু জল। পরে জিজ্ঞাসা করে, মা কোথায় রে? ঘরে একটা দানা নাই, 2খানি বাসি চাল ভাজা মাত্র আছে। অপু কান্নাকাটি করে, তা হবে না মা, আমার খিদে পায় না বুঝি? আমি দুটো ভাত খাবো। অর্থাৎ অপু তার মাকে বলছে, আমার খিদে পায় না, আমি দুটো ভাত খাবো। কিন্তু সর্বজয়া কি করে ভাত দেবে ছেলেকে? ঘরে তো চালই নেই। অপু তো আর এটা বুঝতে পারছে না, বাস্তব সংকটটা তো অপু ফিল করতে পারছে না, অপু তো ছেলে মানুষ। তার মা বলিল, লক্ষ্মী আমার, ওরকম কি করে? অনেক করে চাল ভাজা মেখে দেবো এখন। রাঁধবো কেমন করে? উনুনের মধ্যে 1 উনুন জল যে। সর্বজয়া কি কারণ দেখায়? উনুনে রাঁধবো কী করে, উনুনের মধ্যে জল ঢুকে গেছে তো। অনেক করে চাল ভাজা মেখে দেবো।
সর্বজয়ার যে ঘরে টাকা পয়সা নেই, ওর ঘরে যে চাল বাড়ন্ত, এই কথাটা সর্বজয়া কিন্তু ছেলের কাছে এখনও প্রকাশ করতে চায় না। এবং অন্যরকম বলে যে চাল ভাজা অনেক করে মেখে দেবো, রাখবো, রান্না করবো কেমন করে, উনুনের মধ্যে জল ঢুকে গেছে যে। পরে সে কাপড়ের ভিতর হইতে একটা কি বাহির করিয়া হাসি মুখে দেখাইয়া বলে, এই দেখ একটা কই মাছ বাঁশতলায় দেখি কানে হেঁটে বেড়াচ্ছে। সর্বজয়া কি করে, ছেলেকে ভোলানোর জন্য হাতে একটা কই মাছ দেখিয়ে বলে, দেখ এই দেখ আমার হাতে একটা কই মাছ, এই মাছটা বাঁশতলায় কানে হেঁটে বেড়াচ্ছে। আমরা সবাই জানি কই মাছ কিন্তু কান দিয়ে হাঁটতে পারে। বন্যের জল পেয়ে সব উঠে আসছে গাং থেকে, বরজপোতার ডোবা ভেসে নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে কিনা, তাই সব উঠে আসছে। কি উঠে আসার কথা বলা হয়েছে? মাছ উঠে আসার কথা বলা হয়েছে। কিভাবে মাছ উঠে এসছে? বরজপোতার ডোবা ভেসে গেছে, নদীর সঙ্গে এক হয়ে গিয়েছে, তাই মাছগুলো উঠে আসছে। দুর্গা কাঁথা ফেলিয়া দেখে, অবাক হইয়া যায়। কি দেখে দুর্গা অবাক হয়ে যায়? কই মাছটা দেখে। বলে, দেখি মা মাছটা। হ্যাঁ মা, কই মাছ বুঝি কানে হেঁটে বেড়ায়? আর আছে। অপু একখানি বৃষ্টি মাথায় ছুটিয়া যায় আর কি, অনেক কষ্টে তাহার মা তাহাকে থামায়। অর্থাৎ এই কথা শুনে, কই মাছ কানে হেঁটে বেড়াচ্ছে এই কথা শুনে অপু ওই বৃষ্টির মধ্যেই ছুটে দৌড়ে দেখতে যাচ্ছে, ওর মা তাকে আটকায়। দুর্গা বলে, একটু জ্বর সারলে কাল সকালে চল অপু, তুই আর আমি বাঁশবাগান থেকে মাছ নিয়ে আসবো এখন। পরে সে অবাক হইয়া ভাবে, বাঁশবাগানে মাছ কি করে এলো? বাহ, বেশ তো, মা কি আর ভালো করে খুঁজেছে? খুঁজলে আরও সেখানে পাওয়া যেত। দেখতে পেলাম না কি রকম কই মাছ কানে হাঁটে। ওটা দুর্গার খুব দেখার ইচ্ছা, কই মাছ কীরকম কানে হাঁটে। কাল সকালে দেখব। সকালে জ্বর সেরে যাবে। চারিদিকে বন বাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। সন্ধ্যার মেঘে ও ত্রয়োদশীর অন্ধকারে চারিধার একাকার। লাইনটা আন্ডারলাইন করো। সন্ধ্যার মেঘে ও ত্রয়োদশীর অন্ধকারে চারিধার একাকার। ঠিক আছে? অর্থাৎ চারিদিকে বন বাগান ঘিরিয়া সন্ধ্যা নামে। এইবারে দেখো একটা ভয়ঙ্কর দৃশ্য, একটা ভয়ঙ্কর রাতের বর্ণনা বিভূতিভূষণ এখানে দিয়েছেন। দুর্গা যে বিছানায় শুইয়া আছে, তাহারই এক পাশে তাহার মা ও অপু বসে। ভাই বোনে তুমুল তর্ক বাজিয়া যায়। অপু সরিয়া মায়ের কাছে ঘেঁষিয়া বসে। ঠান্ডা হাওয়ায় বেজায় শীত করে। অপু হাসিয়া বলে, মা কি সেই ছড়াটা? শ্যামলঙ্কা বাটনা বাটে মাটিতে লুটায় কেশ। দুর্গা বলে, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ। অপু বলে, দূর, হ্যাঁ মা তাই, ততক্ষণে মা আমার ছেড়ে গিয়েছেন দেশ বলিয়াই সে দিদির অজ্ঞতায় হাসে। সর্বজয়া বুকে ছেলের অবাধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। লাইনটা আন্ডারলাইন করো। সর্বজয়ার বুকে ছেলের অবাধ উল্লাসের হাসি শেলের মতো বেঁধে। কেন এরকম সর্বজয়ার অনুভূতি হয়? এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছে অপু, এর দোষটা কি? এ একটু ভালো খেতে চায়, একটু ভালো মতো থাকতে চায়, এটাই তো। কিন্তু সর্বজয়ার ভাগ্য এতটাই খারাপ, ছেলেটাকে রোজ ঠিকমতো ভাত খাওয়াতে পারে না। ভালো মন্দ তো দূরে থাক, ঠিকমতো ভাত খাওয়াতে পারে না, লুচি সন্দেশ এগুলো দূরের কথা। এই জিনিসটা চিন্তা করে সর্বজয়ার কষ্ট হয়। কোশ্চেনটা কিন্তু মনে রাখবে একটু। কি অদৃষ্টে যে করে এসেছিলাম, তার মুখের আবদার রাখতে পারিনে। ঘি না, লুচি না, সন্দেশ না, কি না শুধু দুটো ভাত। নিনক্কি আবার ভাবে, এই ভাঙা ঘরে টানাটানির সংসার। অপু মানুষ হলে আর এ দুঃখ থাকবে না। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। লাইনটা আন্ডারলাইন করো। ভগবান তাকে মানুষ করে তোলেন যেন। কখন কে ভগবানের কাছে এমন প্রার্থনা করেছিল? সর্বজয়া যখন বর্তমান পরিস্থিতিটা দেখে, অপু ভালো মতো খাবার পাচ্ছে না, তাকে দুবেলা ঠিকমতো খেতে দিতে পারছে না, ছেলের এই অবস্থা দেখে সর্বজয়ার মনে মনে কষ্ট হয়। ছেলেকে ঘি, লুচি, সন্দেশ এগুলো তো দূরের কথা, দুবেলা ভালো মতো ভাত দিতে পারে না। তখন সর্বজয়া এই ভাঙা ঘরে থেকে ভাবে, এই টানাটানির সংসার সব কষ্ট ঘুচে যাবে যদি অপু বড় হয়ে ভালো একটা মানুষের মতো মানুষ হয়। তাই ভগবানের কাছে সর্বজয়া প্রার্থনা করে, ভগবান তুমি ওকে মানুষ করে তোলো। অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভেঙে যায়। লাইনটা আন্ডারলাইন করো। অনেক রাত্রে সর্বজয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে সর্বজয়া কি দেখে?
অর্থাৎ অপুর ডাকে সর্বজয়ার ঘুমটা ভেঙেছিল। অপু ডাকছে, ওমা ওমা ওঠো, আমার গায়ে জল পড়ছে। অর্থাৎ মাঝরাতে বৃষ্টি হচ্ছে, ঘর ভেদ করে জল পড়ছে, চাল ভেদ করে জল পড়ছে। সর্বজয়া উঠিয়া আলো জ্বালে, বাইরে ভয়ানক বৃষ্টির শব্দ হইতেছে, ফুটা ছাদ, ঘরের সর্বত্র জল পড়িতেছে। সে বিছানা সরাইয়া সরাইয়া পাতিয়া দেয়। দুর্গা অঘোরের জ্বরে শুইয়া আছে। তাহার মা গায়ে হাত দিয়া দেখে তার গায়ে কাঁথা ভিজিয়া সপ সপ করিতেছে। ডাকিয়া বলে, দুর্গা ও দুর্গা, শুনছিস? একটু ওর দিকি, বিছানাটা সরিয়ে নি। ও দুর্গা, শিগগিরই, একবার ভিজে গেল যে সব। অর্থাৎ মাঝরাতে সর্বজয়া উঠে দেখে অপুর গায়ে তো জল পড়ছে, আলো জেলে দেখে যে চাল ফুটো হয়ে টপ টপ করে জল পড়ছে, বিছানা পুরো ভিজে গেছে। দুর্গা শুয়ে আছে, দুর্গার গায়ের মধ্যে যে কাঁথাটা চাপা দিয়ে শুয়ে আছে, জ্বর গায়ে নিয়ে দুর্গা, সেই কাঁথাটাও পুরো সপসপে ভিজে গেছে। সর্বজয়া বিছানা পরিবর্তন করে দেয়, দুর্গাকে সরিয়ে অন্য জায়গায় শুতে বলে। ঠিক আছে? ছেলে মেয়ে ঘুমাইয়া পড়িলেও সর্বজয়ার ঘুম আসে না। কেন সর্বজয়ার ঘুম আসে না? কেন? তার কারণটা হচ্ছে অন্ধকার রাত, এই ঘন বর্ষা। তার মন ছমছম করে, ভয় হয় যেন কিছু একটা ঘটবে, কিছু ঘটবে। বুকের মধ্যে কেমন যেন করে, ভাবে সে মানুষেরই বা হলো কি, কেন পত্তর আসে না, টাকা মরুককে যাক, এরকম তো কোনোবার হয় না। তার শরীরটা ভালো আছে তো? মা সিদ্ধেশ্বরী, সব আচারার ভোগ দেব, ভালো খবর এনে দাও মা। অর্থাৎ সেই রাতে সর্বজয়া, সেই ভয়ঙ্কর অভিশপ্ত রাতে সর্বজয়া কিন্তু মা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করে, সব আচারার ভোগ দেব। সর্বজয়ার মনের মধ্যে কু ডাকে, সব ঠিকঠাক আছে তো? কোনো কিছু কি একটা খারাপ কিছু ঘটতে চলেছে? তাহলে কেন সেই মানুষটা বলতে কার কথা বোঝানো হচ্ছে? হরিহরের কথা বোঝানো হচ্ছে, তার স্বামীর কথা বোঝানো হচ্ছে। সে কেন দীর্ঘদিন ধরে কোনো টাকা পয়সা পাঠাচ্ছে না? টাকা পয়সা দূরে থাক, একটা চিঠি পর্যন্ত কেন আসছে না? সে ভয় নিয়ে, মনে আতঙ্ক নিয়ে মা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করে, সব আচারার ভোগ দেব, একটা ভালো খবর এনে দাও মা। কখন সর্বজয়া মা সিদ্ধেশ্বরীর কাছে প্রার্থনা করেছিল? এই জায়গা থেকে লিখতে হবে আনসারটা। তারপর দিন সকালের দিকে সামান্য একটু বৃষ্টি থামিল। সর্বজয়া বাড়ির বাহির হইয়া দেখিল বাঁশবনের মধ্যেকার ছোট ডোবার জলে ভর্তি হইয়া গিয়াছে। ঘাটের পথে নিবারণের মা ভিজিতে ভিজিতে কোথায় যাইতেছিল। সর্বজয়া ডাকিয়া বলিল, ও নিবারণের মা, শোনো। পরে সলজ্জভাবে বলিল, সেই তুই একবার বলেছিলি না বৃন্দাবনী চাদরের কথা তোর ছেলের জন্য, তা নিবি? সকালবেলা বৃষ্টিটা একটু যখন কমেছে, সামান্য একটু থেমেছে, সেই সময় সর্বজয়া দেখতে পাচ্ছে নিবারণের মা ঘাটের পথে কোথাও একটা যাচ্ছে, ডোবার দিকে যাচ্ছে। ডোবাটা জলে ভর্তি হয়ে উঠেছে বাঁশবাগানের মধ্যে। সর্বজয়া দেখতে পাচ্ছে নিবারণের মা ঘাটের পথে কোথাও একটা যাচ্ছে। সেই নিবারণের মাকে দেখে সর্বজয়া ডাকে এবং বলে, তুই তোর ছেলের জন্য বলেছি না বৃন্দাবনী চাদর নিবি, তা এখন নিবি? নিবারণের মা বলিল, আছে, দেয়া একটু ধরুক, মোর ছেলের সঙ্গে করে আসবে এখনই। নতুন আছে তো মা ঠাকুরন, না পুরনো? নিবারণের মা সর্বজয়াকে কি বলে সম্বোধন করেছিল? মা ঠাকুরন বলে। বলছে সেটা নতুন আছে তো না পুরনো? সর্বজয়া বলল, তুই আয় না, এক্ষুনি দেখবি। একটি পুরনো হয়েছে, কিন্তু সে কেউ গায়ে দেয়নি, ধোয়া তোলা আছে। পরে একটু থামিয়া বলিল, তোরা আজকাল চাল ভাঙিস রে? সর্বজয়া নিবারণের মাকে বলছে, তোরা আজকাল চাল ভাঙিস রে? অর্থাৎ সর্বজয়ার বৃন্দাবনী চাদরটাও নিবারণের মাকে দিয়ে দিতে চাইছে, একটু চালের জন্য, একটু টাকা পয়সার জন্য। ঘরে তো টাকা পয়সা নেই, কিছু নেই। সর্বজয়া তার বিয়ের সেই বৃন্দাবনী চাদর, ওটাও দিয়ে দিতে চাইছে, নিবারণের মাকে দান করে দিতে চাইছে, যদি একটু কিছু চাল ফাল আসে তাহলে ছেলে মেয়ে দুটোকে একটু খেতে দেবে। খাবার বলে দুখানি রেখে দিয়েছি অমনি। ও নিবারণের মা বলছে, আমাদের মতো খাবার করে রেখে দিয়ে, খাবার জন্য চাল রেখে দিয়েছি, আর আমরা কিছু ভাঙছি না। সর্বজয়া বলিল, এক কাজ কর না, তাই গিয়ে আমায় আধ কাটাখানেক দিয়ে যাবি? বলছে, তাহলে একটা কাজ কর না, আমাকে আধ কাটাখানেক চাল দিয়ে যা না। একটু সরিয়া আসিয়া মিনতির সুরে বলিল, বৃষ্টি ভিজে বাজার থেকে চাল আনার লোক পাচ্ছি নে, টাকা নিয়ে বেড়াচ্ছি, তা কেউ রাজি হয় না।
বলছে এত বৃষ্টি হচ্ছে, বাজার থেকে একটু চাল আনার লোক পাচ্ছি না, টাকা নিয়ে বেড়াচ্ছি, যদি কেউ রাজি হয়। বড় মুশকিলে পড়েছি মা। নিবারণের মা শিকার হইয়া গেল, বলিল আসবো এখন নিয়ে, কিন্তু সে ভেটেল চালের চালির ভাত কি আপনারা খাতি পারবেন মা ঠাকুরন? বলছে আমরা তো ভেটেল ধানের চালির ভাত খাই, সেগুলো হচ্ছে গিয়ে বড্ড মোটা মোটা চাল, আপনারা খেতে পারবেন মা ঠাকুরন? বড্ড মোটা। তখন সর্বজয়া বলছে নিমছাল সিদ্ধ দুর্গা আর খাইতে পারে না, তাহার অসুখ একভাবেই আছে। বলছে নিমছাল সিদ্ধ আর দুর্গা খেতে পাচ্ছে না, ওর অসুখ একরকমই রয়েছে। ওষুধ নাই, পথ্য নাই, ডাক্তার নাই, বৈদ্য নাই। বলে 1 পয়সার বিস্কুট আনিয়ে দেবে মা, নিমকি নোনতা মুখে বেশ লাগে। দুর্গা মায়ের কাছে আবদার করে 1 পয়সার একটু বিস্কুট আনিয়ে দেবে, একটু নোনতা একটু নিমকি মুখে বেশ লাগে। সাবুতাই জোটে না তার বিস্কুট, বলে ঘরে সাবুই থাকে না, আর বিস্কুট তো দূরের কথা। বৈকালবেলা হইতে আবার বৃষ্টি নামিল। আরেকটা ভয়ঙ্কর রাতের কথা আছে দেখো। বৈকালবেলা হইতে আবার বৃষ্টি নামিল, বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ও যেন বেশি করিয়া আছে। অশ্রান্ত বর্ষণ, ছমছম ঝমঝম, চারিদিকে জলে থই থই, হু হু শাসা করিয়া বহে পুবের হাওয়া। মেঘে অন্ধকারে একাকার ভাদ্র সন্ধ্যা। তাহলে বাঁশবাগানের মাস অধ্যায়ে কোন বাংলা মাসের উল্লেখ আছে? ভাদ্র মাসের, মনে রাখবে। আবার সেই রকম কালো কালো পেঁজা তুলোর মেঘ উড়িয়া চলিয়াছে। অর্থাৎ এই যে বৃষ্টিমুখর পরিবেশটাই বর্ণনাটা একটু মনে রেখো। বৃষ্টির শব্দে কান পাতা যায় না, দরজা জানলা দিয়া ঠান্ডা হাওয়ার ঝাপটার সঙ্গে বৃষ্টির ছাট হু হু করিয়া ঢোকে। ছেঁড়া থলে, ছেঁড়া কাগজ গোজা, ভাঙা কপাটের সাধ্য কি যে ঝড়ের ভীম আক্রমণের মুখে দাঁড়ায়। বেশি রাত্রে সকলে ঘুমাইলে বেশি বৃষ্টি নামিল। সর্বজয়ার ঘুম আসে না, সে বিছানায় উঠিয়া বসে। শরীর দুর্ভাবনায় অনাহারে দুর্বল, মাথার মধ্যে কেমন ঝিমঝিম করে। এই লাইনটা আন্ডারলাইন করো। মাথার মধ্যে কেমন ঝিমঝিম করে। কার কখন মাথার মধ্যে ঝিমঝিম করে? রাত্রিবেলা যখন প্রচণ্ড তাণ্ডব করে বৃষ্টি নামে এবং সর্বজয়ার ঘুম আসে না, সর্বজয়া বিছানায় উঠে বসে, তখন শরীর দুর্বল, ঠিকমতো খাওয়া দাওয়া হয়নি, অনাহারে দুর্বল শরীরে সর্বজয়ার মাথা ঝিমঝিম করে। জলের ছাটে ঘর ভাসিয়া যাইতেছে। হাত দিয়া দেখিলে ঘুমন্ত অপুর গা জলে ভিজিয়া নেতা হইয়া যাইতেছে। হাত দিয়ে দেখলো অপু যে ঘুমিয়ে রয়েছে, মাঝরাতে ঘুমন্ত অপুর গা জলে ভিজে একদম নেতা হয়ে গেছে। সে কি করে? আর কত রাত আছে? লাইনটা আন্ডারলাইন করো। আর কত রাত আছে, মানে সর্বজয়ার ধৈর্য আর কুলাচ্ছে না, ধৈর্যের বাঁধ ভাঙছে। এত বৃষ্টি কবে থামবে? আর কত পরীক্ষা নেবে ভগবান? সে বিছানা হাতড়াইয়া দেশলাই খুঁজিয়া কেরোসিনের ডিবাটা জ্বালে, ডাকে ও অপু একটু ওর দেখি। দুর্গাকে বলে পাশ ফিরে শোতো দুর্গা, বড্ড জল পড়ছে, একটু সরে পাশ ফিরে দেখি। অপু উঠিয়া বসিয়া ঘুম চোখে চারিদিক চায়, পরে আবার শুইয়া পড়ে। সেই রাত্রিবেলা সর্বজয়া কী করে? অপুকে দুর্গাকে উঠিয়ে পাশ ফিরিয়ে শোয়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করে শোয়ায়, কারণ ঘরের মধ্যে জল পড়ছে। হুড়ুম করিয়া বিষম কি শব্দ হয়। এরকম করে শোয়ানোর পর অপু ঘুম চোখে উঠে বসে, আবার শুয়ে পড়ে। এই সময় হুড়ুম করিয়া কি বিষম শব্দ হয়। সর্বজয়া তাড়াতাড়ি দুয়ার খুলিয়া বাইরের দিকে উঁকি মারিয়া দেখিল, বাঁশবাগানের দিকটা ফাঁকা ফাঁকা দেখাইতেছে, রান্নাঘরের দেওয়াল পড়িয়া গিয়াছে। এই যে হুড়ুম করিয়া যে শব্দটা হলো, হুড়ুম করে শব্দটা, অর্থাৎ ওদের রান্নাঘরের একটা দেওয়াল পুরো খসে পড়ে গেছে। সর্বজয়া দুয়ার খুলে, দরজা খুলে উঁকি মেরে দেখলো যে রান্নাঘরের একটা দেয়াল পুরো খসে পড়ে গেছে এবং বাঁশবাগানের দিকটা কেমন ফাঁকা ফাঁকা দেখাচ্ছে। তাহার বুক কাঁপিয়া ওঠে। এইবার যদি পুরনো কোটাটা, সর্বজয়ার বুক কেঁপে ওঠে, এটা দেখে লাইনটা আন্ডারলাইন করো। তাহার বুক কাঁপিয়া ওঠে। কখন সর্বজয়ার বুক কেঁপে ওঠে? এবং এবারে কেন সর্বজয়া ভাবছে এরকম একটা অবস্থা হলো, এই রান্নাঘরের দেওয়াল খসে পড়ে গেল, এবারে যদি পুরনো কোটাটা, মানে বাড়িটা খসে পড়ে যায়,
বাড়িটা ভেঙে পড়ে কি হবে? কে আছে? কাহাকে সে এখন ডাকে? মনে মনে বলে, এ ঠাকুর, আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে দাও, হে ঠাকুর, ওদের মুখের দিকে তাকাও। সর্বজয়া এভাবে ঠাকুরকে ডাকে সেই রাতে, ঠাকুর আজকে রাতটা কোনো রকমে কাটিয়ে দাও, ঠাকুর তুমি ওদের মুখের দিকে তাকাও। মানে ছেলে মেয়ের জন্য প্রার্থনা করে। তখনও ভালো করিয়া ভোর হয় নাই, ঝড় থামিয়া গিয়াছে। সর্বজয়া দেখলো ঝড় থেমে গেছে, তখনও ভালো করে ভোর হয়নি, অর্থাৎ সারা রাত সর্বজয়া ঠিকমতো ঘুমায়নি। কিন্তু বৃষ্টি তখনও অল্প অল্প পড়িতেছে। পাড়ার নীলমণি মুখুজ্জের স্ত্রী গোয়ালে গরুর অবস্থা দেখিতে আসিতেছেন। এমন সময় খিড়কির দোরে বারবার ধাক্কা শুনিয়া আসিয়া দৌড় খুলিয়া বিস্ময়ের সুরে বলিলেন, নতুন বউ, এ সময়? অর্থাৎ সকালবেলা নীলমণি মুখুজ্জের স্ত্রী গোয়ালে গরুর অবস্থা কেমন আছে সেটা দেখতে যাচ্ছে। এমন সময় সর্বজয়া ওদের বাড়িতে গিয়ে খিড়কির দোরে ঠক ঠক করে শব্দ করেছে, ধাক্কা দিয়েছে দরজায়। এবং তখন নীলমণি মুখুজ্জের স্ত্রী দরজা খুলে দেখছে সর্বজয়া। নীলমণি মুখুজ্জের স্ত্রী সর্বজয়াকে কী নামে সম্বোধন করেছে? নতুন বউ। এই সময় সর্বজয়া ব্যস্তভাবে বলিল, নদি, একবার বর ঠাকুরকে ডাকো দেখি, একবার শিগগিরই আমাদের বাড়িতে আসতে বলো, দুর্গা কেমন করছে। ঠিক আছে। নীলমণি মুখুজ্জের স্ত্রী আশ্চর্য হইয়া বলিল, দুর্গা? কেন, কি হয়েছে দুর্গার? সর্বজয়া বলিল, কদিন থেকেই তো জ্বর হয়েছিল, হচ্ছে আবার যাচ্ছে, ম্যালেরিয়া জ্বর। কাল সন্ধ্যে থেকে জ্বর বড্ড বেশি, তার ওপর কাল রাত্রে কীরকম কাণ্ড তো জানোই। একবার শিগগিরই বর ঠাকুরকে বলছে, কাল রাত্রিবেলা তো কী অবস্থা জানোই, দুর্গার একবার জ্বর আসছে, জ্বর যাচ্ছে, আজকে সকালবেলা কেমন করছে, একবার একটু বর ঠাকুরকে ডেকে দেওয়ার কথাই বলছে। তাহার চোখে কেমন দিশেহারা চাউনি দেখিয়া নীলমণি মুখুজ্জের স্ত্রী বলিল, ভয় কি বউ, দাঁড়াও, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি, চলো আমিও যাচ্ছি। কাল আবার রাত্রিরে গোয়ালের চালখানা পড়ে গেল। বাবা, কাল রাত্রিরের মতো কাণ্ড আমি তো কখনো দেখিনি। শেষ রাত্রে সব উঠে গরু টরু সরিয়ে রেখে আবার শুয়েছে কিনা, দাঁড়াও আমি ডাকি। অর্থাৎ নীলমণি মুখুজ্জের স্ত্রী কী বলছে, কাল রাতে আমাদের গোয়াল ঘরের চাল পড়ে গেছে, তারপরে গরু টরু সরিয়ে রেখে কত রাত্রে শুয়েছে কিনা, দাঁড়াও আমি ডাকছি। একটু পরে নীলমণি মুখুজ্জে, তার বড় ছেলে ফণি, স্ত্রী ও দুই মেয়ে সকলে অপুদের বাড়িতে আসিল। অর্থাৎ কারা কারা অপুদের বাড়িতে এসেছিল মনে রাখবে, নীলমণি মুখুজ্জে এসেছিল, তার বড় ছেলে এসেছিল, তার বড় ছেলের নাম কি নীলমণি মুখুজ্জের, বড় ছেলের নাম হচ্ছে ফণি। আর কে এসেছিল? নীলমণি মুখুজ্জের স্ত্রী এসেছিল, তার দুই মেয়ে এসেছিল। দুর্গার বিছানার পাশে অপু বসিয়া আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, দিদি কী সব বকছিল জ্যাঠামশাই? নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখি হাতখানা, জ্বরটা একটু বেশি। আচ্ছা, কোনো ভয় নেই। ফণি, তুমি একবার চট করে নবাবগঞ্জে চলে যাও দেখি শরৎ ডাক্তারের কাছে, একবারে ডেকে নিয়ে আসবে। পরে তিনি ডাকিলেন, দুর্গা, ও দুর্গা। দুর্গার অঘোর আচ্ছন্ন ভাব, সারা শব্দ নাই। একটু বেলায় নবাবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিলেন। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিয়া গেলেন যে, বিশেষ ভয়ের কোনো কারণ নাই, জ্বর বেশি হইয়াছে, মাথায় জলপট্টি নিয়মিতভাবে দেওয়ার বন্দোবস্ত করিলেন। অর্থাৎ নীলমণি মুখুজ্জে দুর্গার এরকম অবস্থা দেখে তার বড় ছেলেকে পাঠালো নবাবগঞ্জে শরৎ ডাক্তারকে নিয়ে আসার জন্য। একটু বেলা করে শরৎ ডাক্তার এলেন, দুর্গাকে দেখলেন, দেখে থেকে ওষুধ টষুধ দিয়ে দিলেন এবং বলল, ভয়ের কিছু নেই, জ্বর একটু বেশি আছে, মাথায় নিয়মিত জলপট্টি দেওয়ার ব্যবস্থা করার কথা বললেন। হরিহর কোথায় আছে জানা নাই, তবুও তাহার পূর্ব ঠিকানায় একখানি পত্র দেওয়া হইল। পরদিন ঝড় বৃষ্টি থামিয়া গেল, আকাশের মেঘ কাটিতে শুরু করিল। নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত দেখাশোনা করিতে লাগিলেন। আচ্ছা, নীলমণি মুখুজ্জে দুবেলা নিয়মিত কাকে দেখাশোনা করতে লাগলেন? দুর্গাকে। ঝড় বৃষ্টি থামিবার পরদিন হইতে দুর্গার জ্বর আবার বড় বাড়িল। শরৎ ডাক্তার সুবিধা বুঝিলেন না। হরিহরকে আরেকখানা পত্র দেওয়া হইল। হরিহরকে দুবার পুরনো ঠিকানায় পত্র দেওয়া হয়েছিল গ্রাম থেকে। অপু তাহার দিদির মাথার কাছে বসিয়া জলপট্টি দিতেছিল। দিদিকে দুই একবার ডাকিল, ও দিদি শুনছিস, কেমন আছিস, কথা কনা ও দিদি। দুর্গার সেই কেমন আচ্ছন্ন ভাব,
ঠোঁট নড়িতেছে, কি যেন আপন মনে বলিতেছে, ঘোর ঘোর। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দুই একবার চেষ্টা করিয়াও কিছু বুঝিতে পারিল না। এই লাইনটা আন্ডারলাইন করো। অপু কানের কাছে মুখ লইয়া গিয়া দুই একবার চেষ্টা করিয়াও কিছুই বুঝিতে পারিল না। কখন অপু এরকম করেছিল? ঠিক আছে, যখন জ্বর প্রচণ্ড বেড়েছিল, দুর্গা জ্বরে খুব আচ্ছন্ন হয়ে পড়েছিল, ঠোঁট নড়ছে, যেন আপন মনে কি বলছে, প্রলাপ বকছে, তখন। বৈকালের দিকে জ্বর ছাড়িয়া গেল। দুর্গা আবার চোখ মেলিয়া চাইতে না পারিল এতক্ষণ পর। ভারী দুর্বল হইয়া পড়িয়াছে, চিচি করিয়া কথা বলিতেছে, ভালো করিয়া না শুনিলে বোঝা যায় না কি বলিতেছে। অর্থাৎ বিকেলবেলা দুর্গার জ্বর ছেড়ে গেল, দুর্গা ভালো মতো কথা বলতে পারছে না, চিচি করে কথা বলছে, কাছে গিয়ে ভালো করে না শুনলে বোঝা যায় না কি বলছে। মা গৃহকার্যে উঠিয়া গেলে অপু দিদির কাছে বসিয়া রইল। দুর্গার চোখ তুলিয়া তাহার দিকে চাইয়া বলিল, বেলা কত রে? মা গৃহকার্যে উঠে গেল, অপু বসেছিল দিদির কাছে, দুর্গার চোখ তুলে তাকিয়ে বলল, বেলা কত রে? অপু বলিল, বেলা এখনো অনেক আছে, আজ রোদ্দুর উঠেছে, দেখেছিস দিদি, এখনো আমাদের নারকেল গাছের মাথায় রোদ্দুর রয়েছে। অর্থাৎ মানে তখন হচ্ছে পড়ন্ত বেলা, প্রায় বিকেলবেলার দিকেটা। বলছে, দেখ এখনও রোদ যায়নি, নারকেল গাছের মাথায় এখনও রোদ্দুর আছে, আজকে রোদ্দুর উঠেছিল। সেই খবরটা অপু কিন্তু তার দিদিকে দিল। খানিকক্ষণ দুজনের কোনো কথা বলিল না। অনেক দিন পরে রৌদ্র ওঠাতে অপুর ভারী আহ্লাদ হইয়াছে। সে জানালার বাইরে রৌদ্রালোকিত গাছটার মাথায় চাহিয়া রইল। খানিকটা পরে দুর্গা বলিল, শোন অপু, একটা কথা শোন। কী রে দিদি? সে দিদির মুখের কাছে মুখ লইয়া গেল, মানে দিদি তো জোরে জোরে কথা বলতে পারছে না, তাই দিদির মুখের কাছে মুখ নিয়ে গিয়ে অপু শুনল দিদি কি বলতে চাইছে। সেরে উঠলে আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি? দুর্গা একটা ইচ্ছা প্রকাশ করলো তার ভাইয়ের কাছে, আবদার, আমি যদি ছেড়ে উঠি তুই আমাকে একদিন রেলগাড়ি দেখাবি? দেখাবো এখন, তুই সেরে উঠলে বাবাকে বলে আমরা সব একদিন গঙ্গা নাইতে যাবো রেলগাড়ি করে। বলছে, তুই সেরে উঠলে বাবাকে বলে একদিন আমরা সবাই গঙ্গায় স্নান করতে যাবো রেলগাড়ি করে। সারা দিন রাত কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হইয়াছিল মনে হয় না। চারিধারে শরতের জমালো রৌদ্র। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেক দিন পর নদীতে স্নান করিতে যাইবেন বলিয়া তেল মাখিতে বসিয়াছেন। অর্থাৎ কে তেল মাখতে বসছিলেন? নীলমণি মুখুজ্জে। কেন? তিনি নদীতে স্নান করতে যাবেন বলে। ঠিক আছে, কখন তেল মাখতে বসছিলেন? সকাল 10টার সময়। দেখো কোশ্চেনগুলো কিন্তু আমি এখানেই সব বলে দিচ্ছি, শর্ট কোশ্চেনগুলো। এই সময় তাহার স্ত্রী উত্তেজিত সুর কানে গেল। এই সময় তাহার স্ত্রীর উত্তেজিত সুর কানে গেল, ওগো এসো তো একবার এদিকে শিগগিরই। অপুদের বাড়ির দিক থেকে যে একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। নীলমণি মুখুজ্জে তেল মাখছেন এমন সময় কে? ও তার স্ত্রী, নীলমণি মুখুজ্জের স্ত্রী ওনাকে, নীলমণি মুখুজ্জিকে ডেকে বলছে, একটু এসো তো, অপুদের বাড়ির ওখান থেকে একটা কান্নার গলা পাওয়া যাচ্ছে। ব্যাপারটা কি দেখিতে সকলে ছুটিয়া গেলেন। সর্বজয়া মেয়ের মুখের ওপর ঝুঁকিয়া পড়িয়া সকরুণ আবেগে বলিতেছে, ও দুর্গা, চা দেখি, ও মা, ভালো করে চা একবার, ও দুর্গা, একবার মা বলে ডাক। অর্থাৎ ওই বাড়িতে গিয়ে কি দেখতে পাচ্ছে? সর্বজয়া দুর্গার বুকের ওপরে ঝুঁকে পড়ে চিৎকার করে করে কাঁদছে এবং দুর্গাকে ডাকছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়া বলিলেন, কি হয়েছে? সরো দেখি সব। আহা, কেন সব বাতাসটা বন্ধ করে দাও। সর্বজয়া ভাসুর সম্পর্কীয় প্রতিবেশীর ঘরের মধ্যে উপস্থিত ভুলিয়া গিয়া চিৎকার করিয়া উঠিল, ওগো আমার কি হলো? মেয়ে কথা কয় না, চোখে চায় না কেন? অর্থাৎ নীলমণি মুখুজ্জে একটা ভাসুর সম্বন্ধীয় সেই ঘরে ঢুকলে সর্বজয়া লজ্জা পাওয়ার কথা, সেইখানে লজ্জার মেয়ের এমন অবস্থা দেখে সর্বজয়া সমস্ত কিছু প্রতিবেশী সম্পর্কিত ভুলে গিয়ে, লজ্জা ভুলে গিয়ে চিৎকার করে কেঁদে উঠল যে আমার কি হলো, মেয়ে কথা বলছে না কেন, চোখে চাইছে না কেন? দুর্গা আর পৃথিবীর আলোয় চোখ চাহিল না। লাইনটা আন্ডারলাইন করো। দুর্গা আর চোখ পেলে তাকালো না। আবার শরৎ ডাক্তারকে ডাকা হইল। তিনি আসিয়া ও রোগীর দেখিয়া বলিলেন, খুব জ্বরের পর যেমন বিরাম হয়েছে আর অমনি হার্ট ফেল করেছে। অর্থাৎ দুর্গার প্রচণ্ড জ্বর ছেড়ে যাওয়ার পর যেমন রোগের বিরাম হয়েছে, যেমন বিরাম পেয়েছে জ্বর, তখনই হার্ট ফেল করেছে।
ঠিক এরকম একটা কেস হয়ে গেল সেদিন 10 গড়া মুখুজ্জেদের বাড়িতে। 10 গড়া মুখুজ্জেদের বাড়িতেও এরকম একটা কেস হয়ে গেছিল, যেটা শরৎ ডাক্তার ওখানে জানালো। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোক উঠান ভাঙিয়া পড়িল, লাইনটা আন্ডারলাইন করো। আধ ঘন্টার মধ্যে পাড়ার লোকে উঠান ভাঙিয়া পড়িল। কেন পাড়ার লোকেরা আধ ঘন্টার মধ্যে উঠানে উপস্থিত হয়েছিল এসে? ঠিক আছে। আর দুর্গার মৃত্যু কিভাবে হলো, এটা এই কোশ্চেনগুলো সবকটাই বলে দিলাম। পুরো চ্যাপ্টারটা লাইন বাই লাইন ধরে আলোচনা করে দিলাম, এবং আমার মনে হয় না তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়েছে। এরপরেও যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, স্ক্রিনে ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার রয়েছে, ডেসক্রিপশানে ইমেল আইডি রয়েছে, আমার সঙ্গে অবলীলায় তোমরা যোগাযোগ করতে পারো। এভাবেই তোমরা একটু আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও রেডি করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর সব থেকে বড় কথা, সবাই পড়াশোনায় থাকো। আজ এই অবধি, চলো বাই।